তোমরা যারা জয়েন করছো তারা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমরা গতদিন সম্ভাবনার যে বেসিক ডিসকাশনগুলো সেগুলো করছিলাম। আজকে হচ্ছে আমরা সম্ভাবনার ম্যাথ করে স্টার্ট করব, তার সাথে আরও কিছু আমাদের বেসিক ডিসকাশন থাকবে। তো শুরুতে হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত আমি তোমাদের জন্য যে সম্ভাবনার ক্ষেত্রে আমি গত ক্লাসে যে বেসিকটা দিয়েছিলাম ওইখানে আমরা নমুনা ক্ষেত্রের একটা কনসেপ্ট করছিলাম। সেই নমুনা ক্ষেত্রের কনসেপ্ট দিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা আজকে সলভ করবো প্রথমে। এরপর তারা নতুন নতুন কিছু কনসেপ্ট আমরা বলবো যেগুলো আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে আমাদের লাগবে। তো আমরা একটা করে শুরু করি। প্রথমে আমি একটু আমাদের প্রশ্নটা লিখে নিই। তোমরা এর মধ্যে সবাই জয়েন করে নিক, আমি একটু প্রশ্নটা লিখে নিই। আমরা উদাহরণ 4 করতেছি। উদাহরণ 4 অক্ষরপত্র বইয়ের। দুইটি ছক্কা শূন্যে নিক্ষেপ করা হলো। দুইটি ছক্কা শূন্যে নিক্ষেপ করা হলো। বলা হলো নমুনা ক্ষেত্রটি লিখো। নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিম্নলিখিত ক্ষেত্রে সম্ভাবনা বের করো। নিম্নলিখিত ক্ষেত্রে সম্ভাবনা বের করো। তো আমাদের কয়েকটা ক্ষেত্র বললো। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে অন্তত একটি 6 পাওয়ার। অন্তত একটি 6 পাওয়ার সম্ভাবনা। 2 নাম্বার প্রশ্ন করা হলো প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার দ্বিগুণ। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমাদের এটা হচ্ছে প্রশ্ন। আর তোমরা যারা জয়েন করছো তারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, প্লিজ কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমরা দেখি কি পরিমাণ জয়েন করছো। ওকে, তাহলে আমরা শুরু করে দিতে পারি। আমরা শুরু করে দিই। আর আজকে ক্লাসটা আমাদের একটু অল্প লেন্দি হবে, মানে লেন্দি হবে না খুব একটা। আমরা মোটামুটি ট্রাই করবো মোটামুটি 40 মিনিটের ভিতর ক্লাস শেষ করে দেওয়ার জন্য। আর একটা দাওয়াত আছে, আবার ক্লাস নিয়ে দাওয়াত খেতে যেতে হবে, যার কারণে ক্লাসটা একটু বেশি লেন্দি করা যাবে না। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ভালো ভালো জিনিস কিছু পড়াবো, সেগুলো অনেক বেশি কাজে আসবে। ওকে, নাও আমরা শুরু করে দিই। তাহলে একটু ভালো করে খেয়াল করো। তোমাকে বলা হলো দুইটি ছক্কা শূন্যে নিক্ষেপ করা হলো। দুইটি ছক্কা, আমরা জানি ছক্কার মধ্যে 1 2 3 4 5 6 এভরি নাম্বার উঠতে পারে, যে কোনোটাই উঠতে পারে 1 থেকে 6 পর্যন্ত। তো আমার কথা হচ্ছে নমুনা ক্ষেত্র আঁকার জন্য বলছে। তো আমরা নমুনা ক্ষেত্র আমরা শিখছি হচ্ছে বক্স নিয়মে। সো আমাদের বক্স নিয়মে আমরা বলতে পারি ভাইয়ারা, এইদিকে 1 থেকে 6 রাখবো, একটা ছক্কা, এদিকে আরেকটা ছক্কা, যেহেতু দুইটা ছক্কা নিক্ষেপ করলাম। তাহলে এইদিকে 1 2 3 4 5 6। তাহলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। এদিকে 6টা, 1 2 3 4 5 6। তাহলে এদিকে 6টা লিখলাম। তো তাহলে আমাদের এইদিকে আমরা 1 2 3 4 5 6। তাহলে নমুনা ক্ষেত্র আঁকি। এই দিক থেকে এটা লিখবো, এই দিক থেকে। তাহলে এটা হচ্ছে 1, এই থেকে 1 1 1। এটা হচ্ছে 1 2 1 3 1 4 1 5 1 6। এরপর হচ্ছে আমাদের 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। দেন 3 1 3 2 3 1 3 4 3 5 3 6। দেন 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। দেন 5 1 5 2 5 3 5 4 5 5 5 5 6। Then 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। যদিও নমুনা ক্ষেত্র আকার ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা নমুনা বিন্দু। সাধারণত পরীক্ষায় বললে আমরা নমুনা ক্ষেত্র আঁকি সেকেন্ড ব্র্যাকেটে। সো তোমাকে যখন বললো তাহলে তুমি বলতে পারো নমুনা
নমুনা ক্ষেত্র যেটা আমরা এভাবে করি হচ্ছে আমাদের সুবিধার্থে। পরীক্ষায় যদি কখনো বলে নমুনা ক্ষেত্র আঁকো, নমুনা ক্ষেত্র লিখো, তাহলে নমুনা ক্ষেত্রের সেটটা লিখতে হবে। সেটটাকে আমরা এস নামকরণ করলাম। এবার প্রত্যেকটা নমুনা বিন্দু দিতে হবে। আমাদের এখানে যতগুলো আছে টোটাল আমরা বলতে পারি এখানে 6 × 6 36 এতগুলো আমাদের নমুনা বিন্দু আছে। এই নমুনা বিন্দুগুলোকে আমরা এখানে রিপ্রেজেন্ট করব। তাহলে প্রথম হচ্ছে 1 1 1 2 এটা দিতে থাকি। যেমন ফর এক্সাম্পল আমরা এভাবে দিব 1, 1 1 2 1 3 এভাবে করে 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 সবগুলো দিয়ে আমরা 6 6 এ শেষ করব। এটাই হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। আর প্রত্যেকটা বিন্দুকে আমরা বলতেছি নমুনা বিন্দু। তাহলে নমুনা ক্ষেত্র আশা করি সবাই আঁকতে পারবা। এবং আমরা এটা করবো রাফে, যদিও পরীক্ষা এটা আমাদের রেগুলার কোনো প্রসেস না, এভাবে আঁকলেও সমস্যা হওয়ার কথা না, বাট তাও না আঁকাটাই উত্তম। যে আমাদের যদি নমুনা ক্ষেত্র বলে আমরা এভাবে আঁকবো, মানে এটা রাফে করে দেন সেখান থেকে এটা করবা। কারণ এই পদ্ধতিতে তোমার নমুনা ক্ষেত্র বের করাটা মোস্ট ইজি, বাট নর্মালি তুমি যদি করতে যাও খুব ঝামেলা। তো এখান থেকে তুমি অলরেডি পেয়ে গেছো, জাস্ট সেট আকারে এদেরকে লিখবা। 1 1 মানে হচ্ছে 1, 1 এটা একটা, 1, 2 আর একটা, 1, 3 আর একটা, এভাবে আমরা পুরো ক্ষেত্রটা এঁকে দিতে পারবো। ওকে ওকে, এখন আসি এটা পুরোটা একটা সেট। তাহলে নমুনা ক্ষেত্র আঁকা হয়ে গেছে। আর যদি নমুনা ক্ষেত্র কখনো আঁকতে না বলে, ফর এক্সাম্পল এখানে নমুনা ক্ষেত্র আঁকতে বলে নাই, তাও এটা আঁকতে হবে। তাহলে মানে রাফে আঁকলাম, কারণ না হয় তুমি ম্যাথ করতে পারবে না। রাফে আঁকার পর তুমি নমুনা ক্ষেত্রটা এখানে লিখতে হবে, না লিখলে আসলে তুমি বলতে পারবে না। তাহলে আসো আমরা একটা এটা করে করি। আমার প্রথম কথা হচ্ছে এখানে টোটাল মোট কত ধরনের ঘটনা ঘটতে পারে। মোট ঘটনার সংখ্যা হচ্ছে 36। যেহেতু দুইটা সংখ্যা নিক্ষেপ করবো 6 × 6 36, এখানে দেখো 36টা নমুনা বিন্দু আছে। তাহলে আমরা বলতে পারি টোটাল আমাদের যতগুলা ঘটনা ঘটা সম্ভব সেটা তার নাম্বার হচ্ছে 36। এটা হচ্ছে টোটাল। দেন আমাকে অনুকূলে নিতে হবে। আমরা জানি সম্ভাবনা মানে হচ্ছে অনুকূল ডিভাইডেড বাই টোটাল। টোটাল 36। দেন অনুকূলে কয়টা আছে সেটা করব। আর অনুকূল কখনো টোটাল থেকে তো আর বেশি হবে না, অনুকূল সর্বোচ্চ টোটালে সমান হইতে পারে। আর আমার অনুকূলটা সবসময় টোটাল থেকে নর্মালি কি হয়, কম হয়। এখন আসো অন্তত একটি 6, অন্তত একটি 6 কথাটার মানে কি? আমি এভাবে বলবো, অন্তত একটি 6 মানে হচ্ছে মিনিমাম একটা 6। মানে তুমি মিনিমাম একটা 6 পাবা, ইংলিশে বললে বেটার, মিনিমাম একটা 6। এর থেকে বেশি পেলে তো সমস্যা নেই, তোমাকে বলছো অন্তত একটা, মানে তুমি একটা পাইলেও হইলো, এতে বেশি পেলে তো কোনো সমস্যা নেই, অন্তত একটা থাকলেই হইলো। তাহলে আমি দেখবো কোন কোন জায়গায় 6 আছে। তুমি অনেকে এখানে খোঁজাখুঁজি শুরু করে, কোনো দরকার নাই তো। এই লাইনে যেহেতু 6 আছে, এই সবার মধ্যে একটা করে কিন্তু 6 আছে। আবার এই লাইনে সবার মধ্যে কিন্তু একটা করে 6 আছে। আর তোমাকে বলছো অন্তত একটা 6, মানে একটার বেশি থাকলে সমস্যা নেই। এখানে একটা 6, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে কিন্তু 6 দুইটা, নো প্রবলেম। তাহলে আমরা টোটাল কয়টা পাইলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া অনুকূলে কয়টা আছে? 11টা। টোটাল হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে আমার 36টা। তাহলে আমরা বলতে পারবো আমাদের 1 নাম্বার হচ্ছে অনুকূলে নমুনা বিন্দু সংখ্যা সমান 11। এরপর হচ্ছে মোট নমুনা বিন্দু সংখ্যা সমান 36। সুতরাং প্রবাবিলিটি বা সম্ভাবনা সমান হচ্ছে আমাদের কত? 11 ডিভাইড বাই 36, এন্ড দিস ইজ মাই আনসার। সো আমরা বলতে পারি সম্ভাবনা সমান, আমরা পি মিনস প্রবাবিলিটি, আমরা সম্ভাবনা বলতে পারি সম্ভাবনা সমান হচ্ছে 11/36। তাহলে আমরা বলতে পারি আমাকে যে কোনো এই ধরনের প্রবলেমগুলো দিলে, যেখানে নমুনা ক্ষেত্র আঁকা লাগে, কয়েনের ম্যাথগুলা, সক্কার ম্যাথগুলা, যেখানে একাধিক নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু আঁকা লাগবে, তো নমুনা ক্ষেত্র আঁকা লাগবে। নমুনা ক্ষেত্র আঁকলে সেখানে তোমাকে নমুনা ক্ষেত্রটা রাফে এঁকে তোমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার পর সেখান থেকে তুমি দেখে দেখে আনসার বলে দিতে পারবা। তাহলে তোমার টোটাল 36 তোমার মুখস্থ। এখন অনুকূলে কয়টা আছে সেটা চিন্তা করো। এটা বুঝছি কিনা বলো? এই ম্যাথটা আমরা বুঝছি কিনা বলি? এই ম্যাথটা বুঝছি কিনা? এই ধরনের সকল ম্যাথ আমরা এভাবে করতে পারবো। বলো আমরা এই ম্যাথটা বুঝছি কিনা? একটা কমেন্ট করে কনফার্ম করো এই ম্যাথটা তোমরা সবাই বুঝছো কিনা। আজকে কমেন্টিংয়ে খুব একটা প্রবলেম করতেছে। ওকে, আচ্ছা 1 নাম্বার আমাদের শেষ। 2 নাম্বার বললো কি দেখো,
আমরা কিন্তু প্রথমটাকে ধরবো প্রথম ছক্কা, দ্বিতীয়টাকে ধরবো দ্বিতীয় ছক্কা, মানে এখানে 1-1 মানে প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 1 উঠছে। 1-2 মানে প্রথম ছক্কায় 1 উঠছে, দ্বিতীয় ছক্কায় 2 উঠছে। 3-1 মানে প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় 1 উঠছে। তোমাগুলো প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার দ্বিগুণ, এমনি দ্বিতীয় ছক্কায় যা উঠবে তার দ্বিগুণ হইতে হবে। তো সিম্পল কথা হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ হচ্ছে প্রথমটা। তাহলে আমরা দ্বিতীয়টা দিয়ে চিন্তা করি, আমার 6-এর তো দ্বিগুণ হওয়া সম্ভব না, কারণ এখানে টোটাল আসে 6 পর্যন্ত। তাহলে 5-এর দ্বিগুণ হলে 10, এটাও পাবো না। 4-এর দ্বিগুণ পাবো না, 3-এর দ্বিগুণ পাবো। তাহলে 3-এর ডাবল কত? 6। তাহলে আমরা দেখি 3-এর আগে 6 আছে কিনা। এই 3-এর আগে 6 আছে কিনা, এই যে আছে, একটা পেলাম, একটা। তাহলে এখানে দেখো প্রথমটা দ্বিতীয়টা দ্বিগুণ। ওকে, এরপর তাহলে 3-এর আর নাই, এবার আছে 2, 2-এর ডাবল কত? 4। সম্ভব তো? সম্ভব। তাহলে পরেরটা যদি 2 হয়, তার আগে 4 আছে কিনা? আছে। এবার 1-এর ডাবল কত? 1-এর ডাবল হচ্ছে 2-1 2, তাহলে 1-এর ডাবল 2 এখানে আছে 2 1। তাহলে আমরা বলতে পারি আমাদের অনুকূলে বিন্দু কয়টা? অনুকূলে বিন্দু 3টা, প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ। সো উই ক্যান সে দ্যাট আমাদের প্রবাবিলিটি হচ্ছে 3/36, মানে হচ্ছে 3-12-36, 1/12। দিস ইজ মাই আনসার। এটা হচ্ছে 2 নম্বরের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো। তুমি যে নমুনা ক্ষেত্র প্রপারলি আঁকতে পারো, এরপর যেই ধরনের প্রশ্ন বলুক না কেন তোমার কোনো সমস্যা হবে না, কারণ এটা সম্পর্কে তোমার খুব ভালো একটা আইডিয়া আছে। সো বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার আছে কিন্তু কনফার্ম করো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু কনফার্ম করো। আচ্ছা, আজ কনফার্ম করার দরকার নেই। আজকে যে অবস্থা, কমেন্ট করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, কোনো কমেন্টই দেখা যাচ্ছে না। ওকে, দেন আমরা সামনের দিকে আগাই। ওকে 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 ওকে, এবার হচ্ছে আমরা 2 নম্বর ম্যাটটা করি। উদাহরণ 4 শেষ। এবার আসো উদাহরণ 5। কি বললো? 4টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। একত্রে নিক্ষেপ করা হলো, বুঝতেই পারতেছো, নমুনা ক্ষেত্র আঁকা লাগবে। নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রটি লিখে এবং সম্ভাবনা বের করো। কার কার? 1 নাম্বার। 1 নাম্বার, 2বার মাথা উঠার সম্ভাবনা। 2বার মাথা উঠার সম্ভাবনা। 2 নাম্বার হচ্ছে কমপক্ষে 3টি মাথা। কমপক্ষে 3টি মাথা উঠার সম্ভাবনা। 3টি মাথা উঠার সম্ভাবনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বড় জোর 2টি মাথা। বড় জোর 2টি মাথা হওয়ার সম্ভাবনা। তাহলে আসো, তোমার প্রথম কথা 4টা মুদ্রা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র আঁকবা। তো আমরা জানি আমার ওয়ে আছে 2টা, একদিকে 2টা, আমাদের এদিকে রাখতে হবে, এদিকে রাখতে হবে। হ্যাঁ, এখন আমার 4টা মুদ্রা, আমরা একটা একটা হলে কি করি? একদিকে একটা রাখি, আর একদিকে অন্যটা রাখি। 2টা মুদ্রা, 2টা হলে কি করি? একদিকে 2টা, সরি 3টা হলে একদিকে 2টা, আরেকদিকে একটা। এখন 4টা মানে কি করবো? একদিনে 3টা রাখবা না, একদিকে 2টা, আরেকদিকে 2টা। 2টার জন্য কিন্তু আমি জানি 2টার জন্য এভাবে আঁকা লাগেও না, মুখস্থ জানি, হেড টেল টেল হেড 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 টেল টেল। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইদিকে একটা মুদ্রা রাখবো, এইদিকে একটা মুদ্রা রাখবো। এইদিকে টোটাল ঘটনা কয়টা? 4টা। 1 2 3 4। কারণ হইতে পারে হেড টেল, টেল হেড, হেড হেড, বা সুন্দরভাবে সাজায় লিখি তাহলে সুবিধা। আমাদের হেড 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 টেল টেল হেড টেল টেল। এদিকে 4টা, 1 2 3 4। তাহলে আমরা বলতে পারি হেড 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 টেল টেল হেড টেল টেল। এবার আঁকো হেড 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 টেল, হেড হেড টেল হেড, হেড হেড টেল টেল। এবার হচ্ছে হেড টেল হেড হেড, হেড টেল হেড টেল, হেড টেল টেল হেড, হেড টেল টেল টেল। এবার হচ্ছে টেল হেড 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 টেল হেড, হেড টেল টেল হেড, টেল হেড টেল হেড টেল টেল। এবার হচ্ছে টেল টেল হেড হেড, টেল টেল
হেড টেল, টেল টেল, টেল হেড, টেল টেল, টেল টেল। এটা হচ্ছে আমার টোটাল নমুনা ক্ষেত্র। তো তোমাকে যে প্রশ্নটা করা হলো, তাহলে আমরা দেখি টোটাল নমুনা বিন্দু কয়টা পাইছি। সিম্পল বুঝতে পারতেছি, এইদিকে আমার টোটাল কয়টা, 4টা মুদ্রা না, তাহলে আমরা পাবো হচ্ছে 2⁴ মানে হচ্ছে 16। তাহলে আমি টোটাল নমুনা বিন্দু পাবো হচ্ছে কয়টা, 16টা। তাহলে আমাদের মোট নমুনা বিন্দু কয়টি, 16টি। এবার আমি দেখবো অনুকূলে কয়টা আছে। অনুকূলে কয়টা আছে। আমাকে প্রথমবার বললো 2বার মাথা ওঠার সম্ভাবনা, মানে মাথা 2বারই উঠতে হবে। মাথা মানে তো বুঝো হেড, আর লেজ মানে হচ্ছে টেল। তাহলে আমাদের হেড 2বার উঠতে হবে। এখানে হেড কিন্তু দেখো, হেড কিন্তু 4বার, 3বার, এই 3বার, হেড 2বার কিন্তু। তাহলে আমরা এটা নিব। এবার এখানে হেড 3বার, এখানে হেড 2বার, এখানে কিন্তু হেড আমার 2বার। এরপর হচ্ছে এখানে হেড 2বার, এখানে হেড 2বার, আর কোথায় আছে, আর নাই। 1 2 3 4 5 মিলে কিনা দেখি, 6। আরেকটা আছে কোন দিক দিয়ে, হ্যাঁ হেড 2টা, এই যেটা হেড 2টা, হেড 2টা, হেড 2টা, হেড 2টা যেগুলো আছে 1 2 3 4 5 6। তাহলে আমার 6টা 6/16। তাহলে 2 দ্বারা কাটলে হচ্ছে আমাদের নিচে 8, উপর হচ্ছে 3, 3/8। দিস ইজ মাই আনসার। দেন 2 নাম্বার তোমার বললো কমপক্ষে 3টি মাথা। কমপক্ষে 3টি মাথা হচ্ছে 3টি হেড থাকাই লাগবে, 3টাতে বেশি হলে সমস্যা নাই। এর মানে হেড 3টি বা 3টার থেকে বেশি, যেহেতু কমপক্ষে 3টি বলছে, মিনিমাম 3টি, এর থেকে বেশি হলে সমস্যা নাই। দ্যাট মিনস হেড 3টা হোক 4টা হোক নিব, 4টার বেশি তো হওয়া সম্ভব না। হেড 3টা হোক 4টা হোক নিব। আনসার হবে হচ্ছে, আমি ডাইরেক্ট বলে দিই, 5/16। দেখে দেখে বলে দিচ্ছি, মানে অনুকূলে পাওয়া তুমি 5টা। আর 3 নম্বর বললো বড় জোর 2টি মাথা। তাহলে বড় জোর 2টি মাথা মানে কি, ম্যাক্সিমাম 2টা মাথা, অর্থাৎ হেড সর্বোচ্চ 2টা হবে। বড় জোর 2টা মানে বড় জোর এতটুকু যাইতে পারবো, এর বেশি যাইতে পারবো না। এর মানে হচ্ছে আমার বড় জোর মানে হচ্ছে ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম হেড 2টা থাকবে। এর মানে ম্যাক্সিমাম হেড 2টা মানে হেড 2টা থাকা যাবে, তার থেকে কম হলে সমস্যা নেই। তাহলে আমাদের হেড 2টাও থাকা যাবে, হেড একটাও থাকা যাবে, হেড না থাকলেও সমস্যা নেই। বড় জোর 2টা রাখা যাবে, এর বেশি না, মানে এর বেশি রাখবো না, কম হলে সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই। এরকম যদি তুমি চিন্তা করো, টোটাল অনুকূল নমুনা বিন্দু পাওয়া হচ্ছে কয়টা, 11টা। 11/16, এটা হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে টোটাল আমাদের টোটাল প্রসিডিউরটা। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আজকে পুরো অন্ধের মতো পড়ানো লাগতেছে, আমার বিরক্ত লাগতেছে। ওকে, সামনের দিকে আগাই। আশা করি বুঝতে পারছো। আশা আশা আশা। এবার ঝামেলায় পড়ে গেছি। আচ্ছা, দুটো জিনিস পড়ি। এটা হচ্ছে বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা, আরেকটা হচ্ছে অবর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা। একটু ভালো করে জেনে রাখতে হবে। যদি বর্জনশীল ঘটনা বলি, একটু ভালো করে খেয়াল করো, আমাদের বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা
তো আমরা দেখি কোনটা অবর্জনশীল আর কোনটা বর্জনশীল, আমরা সেটা খুব ভালো করেই জানি। আমার অবর্জনশীল মানে হচ্ছে বর্জন করা যাবে না। এটা আমার মনে করি একটা সেট এ, আরেকটা হচ্ছে সেট বি। এর মানে দেখো এর সাথে বি রিলেটেড, বি এর সাথে এ রিলেটেড, মানে তাদের একটা কমন জিনিস আছে। আর বর্জনশীল মানে কি, একজন আরেকজনকে পাত্তা দিচ্ছে না। অবর্জনশীল মানে কি, তুমি বর্জন করতে পারবা না। এ যদি সাইজে বি কে বর্জন করবে তার মধ্য থেকেও কিছুটা চলে যাচ্ছে, বি যদি সাইজে এ কে বর্জন করবে তার মধ্য থেকেও কিছুটা চলে যাচ্ছে। ওই কারণে এটাকে আমরা বলি অবর্জনশীল ঘটনা। মানে আমার এ তার কিছুটা অংশ বি বি এর সাথে রিলেটেড, বি এর কিছুটা অংশ এর সাথে রিলেটেড। আর বর্জনশীল মানে কি ভাইয়া, বর্জন করে দিতে পারবো। এও বি এর সাথে রিলেটেড না, বিও এর সাথে রিলেটেড না। খুব সুন্দর একটা জিনিস চলে আসছে শেপ। তাহলে বুঝতেছো না, একটু গোল দিই তাহলে সুন্দর লাগবে। বৃত্ত একবারে গোল হইতে হবে তাহলে সুন্দর, আর সমান হইতে হবে। এরকম আঁকা বাঁকা হয় কেন? হ্যাঁ ওমা, আচ্ছা হয়েছে, এটা মোটামুটি সাইজের আছে। তাহলে আসি, এটা আমার পুরোটা একটা নমুনা, আমাদের পুরোটা একটা ঘটনার সেট, ইউনিভার্সাল সেট আমরা যাকে বলি। এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে বি সেট। এ এবং বি এর মধ্যে কোনো কমন জিনিস নাই। আর এখানে যদি আমরা বলি ভাই এ এবং বি এর মধ্যে হচ্ছে দুটো কমন জিনিস আছে, এটাকে আমরা বলি এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি আমরা বলি, এটাকে আমরা বলি কি এ ইন্টারসেকশন বি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এখন একটু ভালো করে যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের এই দুইটার ফর্মুলা তোমরা 9 10 থেকে পড়ে আসছো। সেটা হচ্ছে কি ভাইয়া, এই ধরনের যদি হয় তাহলে আমরা বলতে পারতেছি ভাইয়া এখানে যে আমাদের নাম্বার এ সেটে উপাদান সংখ্যাকে আমরা বলি এন এ। এ সেটে উপাদান সংখ্যাকে আমরা বলি এন এ, মানে কি নাম্বার অফ এ। এ সেটে উপাদান সংখ্যা কয়টা আছে? এন বি মানে হচ্ছে বি সেটের উপাদান। এন এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর উপাদান। এন এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ ইউনিয়ন বি সেটের উপাদান। সো আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে কি আমরা সিম্পল বলতে পারি এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু, আমরা কি জানি ইউনিয়ন মানে কি কমন আনকমন সব, এ এবং বি সেটের মধ্যে কমন আনকমন সব কিছু। তাহলে দেখো এ এবং বি সেটের পুরোটা, তাহলে আমরা প্রথমে এটাকে নিই বিটাকে নিই, তাহলে আমরা এটাকে নিলাম প্লাস বিটাকে নিলাম। এখন একটু খেয়াল করো তো, এ নিলাম মানে কি এই পুরোটা নিলাম, বি নিলাম মানে এই পুরোটা নিলাম। খেয়াল করে দেখছো এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই পুরা জিনিসটা, মানে আমরা যদি বলি লাল কালি দিয়ে আঁকি, এই পুরা জিনিসটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখন আমি এ কে যখন কাউন্ট করলাম এতটুকু কাউন্ট হয়ে গেল, বি কে যখন কাউন্ট করলাম এতটুকু কাউন্ট হয়ে গেল। খেয়াল করে দেখছো মাঝখানের এই অংশটা দুইবার কাউন্ট হয়েছে না? এই অংশটা কয়বার কাউন্ট হয়েছে? দুইবার। তো আমার তো এখানে দুইবার না, আমার তো এই পুরোটা মিলে একবার বলতে হবে। তাহলে আমার এটা করলাম প্লাস এটা করলাম, তাহলে আমার এটাতে দুইবার কাউন্ট করছে, একবার বাদ দিয়ে দিতে হবে না? জি, ওই জন্য বলি এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ফর্মুলা। আর এখানে আমরা বলতে পারি এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস 0। ওয়াই 0? বিকজ এ এবং বি এর মধ্যে কোনো কমন কনফিগারেশন নাই। যেহেতু কমন কোনো কিছু নাই, ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার মধ্যে কমন কতটুকু আছে, দেয়ার্স নো কমন রিজিয়ন। যেহেতু কোনো কমন রিজিয়ন নাই, সো উই ক্যান সে দ্যাট কমন রিজিয়ন ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কমন রিজিয়নটা 0। তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি। ওকে, তাহলে আমরা বলতে পারি যদি কোনো একটা ঘটনা বর্জনশীল হয় তার ক্ষেত্রে সেটের থিওরেম হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি। আর কোন একটা সেট যদি অবর্জনশীল হচ্ছে সেক্ষেত্রে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। সো নাও আমরা ধরে নিলাম এই যে পুরা সেট, এই পুরা সেটের যে উপাদান সংখ্যা সেটাকে আমরা বলতেছি এন এস। এন এস মানে কি টোটাল সেটে উপাদান সংখ্যা। এনএস মানে কি টোটাল সেটে উপাদান সংখ্যা, মানে পুরা ঘটনা পুরা সেটে উপাদান সংখ্যা, মোট উপাদান সংখ্যা, মোট উপাদান সংখ্যাকে আমরা বলছি এনএস। তো আমরা এটা কাজ করলাম কি জানো, আমরা এটা কাজ করলাম হচ্ছে সবাইকে এনএস দ্বারা ভাগ করে দিলাম ডানে বামে। তাহলে কি হয় এন অফ এ ইউনিয়ন বি ডিভাইড বাই এন অফ এস ইকুয়ালস টু এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস প্লাস এন অফ ভি ডিভাইডেড বাই এন অফ এস। এর মানে কি দেখো এ ইউনিয়ন বি এর অনুকূলে ডিভাইড বাই টোটাল, তাহলে এটাকে আমরা বলতে পারবো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি।
প্রবাবিলিটি মানে সম্ভাবনা, পি মানে প্রবাবিলিটি, এ এর উপাদান সংখ্যা ডিভাইড বাই টোটাল, এটাকে বলি এ এর প্রবাবিলিটি, বি এর উপাদান সংখ্যা ডিভাইড বাই টোটাল, এটাকে বলি বি এর প্রবাবিলিটি। তাহলে আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনা সূত্র পেয়ে গেলাম। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার সূত্র হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি। এর মানে এ ইউনিয়ন বি ঘটনা ঘটার সম্ভাবনা সমান এ ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস বি ঘটনা ঘটার সম্ভাবনা। দেন আমি এখানে দেখি ঠিক সেম কাজটা করতে পারি। আমরা ভাগ করলাম a union b divided by n of s equals to n of a divided by n of s plus n of v divided by n of s minus n of a union b a intersection b divided by n of s. So we can say that a union b এর অনুকূলে divided by total, এর মানে এটা হচ্ছে probability, অনুকূল divided by total কার probability? a union b এর probability। এটা হচ্ছে a এর অনুকূলে divided by total, তাহলে হচ্ছে a এর probability, এটা হচ্ছে b এর probability, এটা হচ্ছে আমাদের a ইন্টারসেকশন b এর probability। তাহলে আমরা probabilityর ফর্মুলা পেয়ে গেলাম। যদি ঘটনাটা অবর্জনশীল হয় তখন পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের প্রথমে আমরা বলে রাখি, দুইটা ঘটনার মধ্যে যদি কোনো কমন রিজিয়ন না থাকে দিস ঘটনা ইজ কল্ড বর্জনশীল ঘটনা। আর যদি কমন রিজিয়ন থাকে এটাকে আমরা বলি অবর্জনশীল ঘটনা। আর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি, এবং এই ক্ষেত্রে আমরা তো বলতেই পারি ইন্টারসেকশনের মান হচ্ছে 0, কোনো কমন রিজিয়ন নাই। আর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এটা তো আমার দুইটার ক্ষেত্রে। এবার যদি তিনটা হয়, কয়টা? তিনটা হলে কি হবে? তিনটা হলে আমরা জাস্ট বলতে পারি হচ্ছে ভাইয়া তিনটা হলে, এক্ষেত্রে যদি আমার তিনটা হয়, দেখো তিনটা হলে যদি আমার একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, তিনটা, তখন আমরা সিম্পল বলে দিতে পারবো কি জানো? তখন আমরা বলে দিতে পারবো পি অফ A union B union C equals to phi of A plus phi of B plus phi of C, তিনটার সম্ভাবনার যোগফল, তাদের মধ্যে কোনো কমন রিজিয়ন নাই। আর যদি এক্ষেত্রে হয় তখন একটু ঝামেলা আছে, তখন একটু বড় সূত্র হয়, সেই সূত্রটা মুখস্থ রাখতে হবে। অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যদি তিনটা থাকে, এই যে একটা A, আরেকটা B, আরেকটা C, এই ক্ষেত্রে কি হবে দেখো, আমরা এক্ষেত্রে ফর্মুলা ডাইরেক্ট বলে দিই। এক্ষেত্রে হচ্ছে পি অফ, আমরা ফর্মুলাটা বড় তো এভাবে বলি, এই ফর্মুলা, এটার জন্য ফর্মুলা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস phi of A intersection B minus B intersection C minus phi of C intersection A plus phi of A intersection B intersection C, এটা হচ্ছে ফর্মুলা, অর্থাৎ তিনটার জন্য ফর্মুলা। তাহলে আমরা সিম্পল বলতে পারি যদি ঘটনাটা বর্জনশীল হয় দুইটা হলে দুইটার যোগফল, তিনটা হলে তিনটার যোগফল। আর যদি অবর্জনশীল ঘটনা হয় সেক্ষেত্রে দুইটা হলে বলতে পারি পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। বাট তিনটা যদি হয় সেক্ষেত্রে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ B intersection C minus P of C intersection A plus P of A intersection B intersection C, এতটুকু আমাকে মাথায় রাখতে হবে ফর্মুলা হিসেবে, অ্যাজ এ ফর্মুলা আমাকে মাথায় রাখতে হবে। এতটুকু পর্যন্ত সবার মনে থাকবে কি না বলো? এতটুকু পর্যন্ত সবার মনে থাকবে কি না? তাহলে আমরা এতটুকু পর্যন্ত তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা সুন্দর করে তোমাকে খাতায় লিখে দিতে পারি, মানে তোমরা বাসার জন্য নোট করে রাখতে পারো সুন্দর করে। কিভাবে ভাইয়া? আমার ঘটনাটা যদি বর্জনশীল হয়, সিম্পল কথা হচ্ছে আমার তিনটি সেটের ক্ষেত্রে, তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করো, আমার যদি এ এবং বি থাকে, এ এবং বি যদি থাকে সেক্ষেত্রে ঘটনা যদি আমাদের অবর্জনশীল হয়, হ্যাঁ, যদি আমাদের অবর্জনশীল হয় তাহলে আমরা বলতে পারবো phi of A union B equals to phi of A plus phi of B minus phi of A intersection B। আর যদি ভাই আমার ঘটনাটা বর্জনশীল হয়,
বর্জনশীল হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো ফি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু ফি অফ এ প্লাস ফি অফ বি। এবার আসো, যদি তিনটা থাকে এ বি সি, তখন আমরা বলতে পারবো যদি এটা অবর্জনশীল হয় সেক্ষেত্রে ফর্মুলা হবে এরকম, ফি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু ফি অফ এ প্লাস ফি অফ বি প্লাস ফি অফ সি মাইনাস ফি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস ফি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস ফি অফ সি ইন্টারসেকশন এ প্লাস তিনোটা ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর যদি সেই ঘটনাটা বর্জনশীল হয়, দেখো এটা দ্বারা হচ্ছে এ এবং বি এর কমন, তো বর্জনশীল ঘটনা ক্ষেত্রে কোনো কমন নাই, এটা দ্বারা বি এবং সি এর কমন, এটা দ্বারা সি এবং এ এর কমন, এটা দ্বারা এ বি সি তিনোটার কমন। সো যেহেতু কোনো কমন নাই তাহলে সিম্পল বলতে পারি ফি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু ফি অফ এ প্লাস ফি অফ বি প্লাস ফি অফ সি। একটু বুঝছে কিনা বলো? তাহলে পরীক্ষায় তোমাকে অবর্জনশীল বললে এভাবে, বর্জনশীল বললে এভাবে, অবর্জনশীল এভাবে, বর্জনশীল এভাবে, এতটুকু আমাকে মাথায় রাখতে হবে, এতটুকু আমাকে মাথায় রাখতে হবে। একটু মনে থাকবে কিনা বলো? আমাকে এই চারটা জিনিস মনে রাখতে হবে এবং আজকে এতটুকু পর্যন্ত, এর থেকে বেশি নিলে ঝামেলা আছে। আজকে তো বুঝতেই পারতো, তোমরা সবাই জানো টেকনিক্যাল প্রবলেমের জন্য সব জায়গায় ঝামেলা হচ্ছে। তো যেহেতু সব জায়গায় ঝামেলা হচ্ছে, আমি কমেন্ট ঠিকভাবে দেখতেছি না, লাইভে কয়জন আছে এটাই দেখতেছি না, খুব প্যারার মধ্যে আছি। সো আজকে আমরা আর সামনের দিকে না আগাই, আমাদের এতটুকু পর্যন্ত জানলে হবে, এতটুকু পর্যন্ত আমাকে একটু জেনে রাখতে হবে। এবং আমাদের আর দুইটি ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে আমাদের এগুলো, এটা তো পড়ছিলাম আমাদের বর্জনশীল আর অবর্জনশীল, এবং কালকে আমরা পড়বো হচ্ছে স্বাধীন আর অধীন। স্বাধীন ঘটনার ক্ষেত্রে কেমন সূত্র, অধীন ঘটনার ক্ষেত্রে কেমন সূত্র, বুঝতেই পারতেছো। স্বাধীন মানে আমরা জানি একটা ঘটনা আরেকটা ঘটনার উপর ডিপেন্ড করে না, মানে পূর্বে যে ঘটনাটা ঘটে গেছে তার উপর পরের ঘটনাটা ডিপেন্ড করে না, সেটা হচ্ছে স্বাধীন। আর যদি অধীন ঘটনা কেমন, পূর্বে কি ঘটলো তার উপর পরেরটা ডিপেন্ড করে, তাহলে আমাদের সেক্ষেত্রে আমরা তাকে বলে হচ্ছে অধীন ঘটনা। তো স্বাধীন ঘটনার ক্ষেত্রে কেমন হয়, অধীন ঘটনার ক্ষেত্রে কেমন হয়, সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমাদের অবশ্যই একটু লেন্দি হবে, যেহেতু আজকের ক্লাসে কম পড়ানো হচ্ছে, সেই উসুলটা আগামী ক্লাসে আমরা তুলে ফেলবো। আজকে এতটুকু পর্যন্তই। ওকে, তাহলে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।